আসসালামু আলাইকুম। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র একক আধিপত্য নিয়ে সামনে এগোতে থাকে এবং পুরো বিশ্বের কর্তৃত্ব নিজের হাতে গ্রহণ করতে থাকে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সে পরিপূর্ণ ক্ষমতা বা পরিপূর্ণ কর্তৃত্ব তার নিজের হাতে নিয়ে নেয়। মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার হিসেবে তাদের আহ, আন্তর্জাতিক রাজনীতিতে প্রকাশ করায় বা পরিচয় করায়। তো এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, প্রায় 80 থেকে 100 বছর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে চীন। চীনের উত্থান মার্কিন এই কর্তৃত্বকে ভয় দেখাচ্ছে, মার্কিন এই কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে বাণিজ্যিক দিক দিয়ে চীন সবাইকে ছাপিয়ে গেছে। চীন আমেরিকার সকল প্রোডাক্ট উৎপাদন করছে, শুধু উৎপাদন না, তাদের কপি করছে। যে ইউরোপ, এশিয়া, মিডল ইস্ট আমেরিকার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ছিল, এখন তারা চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে নিজেদের স্থাপন করেছে এবং চীন তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সফল হয়েছে। যে আফ্রিকায় একটা সময় ফ্রান্স কর্তৃত্ব করত, সেই আফ্রিকায় এখন চীনের কর্তৃত্ব। চীন ছাড়াও ইন্ডিয়া আছে, তুরস্ক আছে, কিন্তু সর্বোচ্চ কর্তৃত্ব চীনের। আর চীন এটা করেছে বাণিজ্যিক ইনভেস্টমেন্টের মাধ্যমে বা লোনের মাধ্যমে। আফ্রিকার মোটামুটি প্রত্যেকটা দেশে দেখা যাচ্ছে চীনের ইনভেস্টমেন্ট আছে। আফ্রিকার প্রত্যেকটা দেশ চীনের বাণিজ্যিক অংশীদার। পৃথিবীতে এমন দেশ খুঁজে পাওয়া দুষ্কর যাদের সাথে চীনের সরাসরি বাণিজ্য নেই। শুধুমাত্র বাণিজ্য না, চীন সব দিক দিয়ে আমেরিকাকে বিট করছে। নট অনলি দিস, আগামী দিনের গেম চেঞ্জার, যেমন 19 শতকে, বিংশ শতাব্দীর শুরুতে গেম চেঞ্জার ছিল তেল গ্যাস, আর নেক্সটে বা এখন যেই প্রযুক্তির যুগ চলছে, এই যুগের গেম চেঞ্জার হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্ট। আর এই রেয়ার আর্থ এলিমেন্টে মার্কিন যুক্তরাষ্ট্র সবাইকে ছাপিয়ে, যেটার কাছাকাছিও, সরি, চীন সবাইকে ছাপিয়ে যেটার কাছাকাছিও মার্কিন যুক্তরাষ্ট্র নেই। এই রেয়ার আর্থ এলিমেন্টের 85% প্রসেস করে চীন। পুরো পৃথিবীতে যত ধরনের ইলেকট্রিক কার, ল্যাপটপ, মোবাইল ফোন, গাইডেড মিসাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের F-35, যেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব বলা হয়, যেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান বলা হয়, সেটাতেও এই রেয়ার আর্থ এলিমেন্ট ইউজ করা হয় এবং এই রেয়ার আর্থ এলিমেন্ট ইম্পোর্ট করা হয় হচ্ছে চীন থেকে। চীন রেয়ার আর্থ এলিমেন্টের দিক দিয়ে সবাইকে ছাপিয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রযুক্তির অভাবনীয় এক উদ্ভাবন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও রেয়ার আর্থ এলিমেন্ট ছাড়া কাজ করবে না। আর এই রেয়ার আর্থ এলিমেন্টের 85% মার্কেট হোল্ড করছে চায়না। মহাকাশে যাবেন, মহাকাশও আমেরিকাকে টক্কর দিচ্ছে চায়না। সমুদ্রে যাবেন, সমুদ্রেও আমেরিকাকে চোখ রাঙাচ্ছে চায়না। আপনি অ্যান্টার্কটিকায় যাবেন, অ্যান্টার্কটিকাও আমেরিকাকে চোখ রাঙাচ্ছে চায়না, রাশিয়া মিলে। যদিও অ্যান্টার্কটিকায় সবচেয়ে আহ, প্রভাব বিস্তারকারী দেশ হচ্ছে রাশিয়া, বাট তারপরেও চায়না রাশিয়ার সাথে মিলে
আমেরিকাকে চোখ রাঙাচ্ছে। শুধুমাত্র তাই না, স্বয়ং আইটি ইন্ডাস্ট্রির ভেতরে, আইটি ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র আধিপত্য ছিল শুধুমাত্র চীনের। অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য যে কোনো সেবায় একচ্ছত্র আধিপত্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। সেই আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে চীন। যেমন শুধুমাত্র চীনের এক টিকটক আমেরিকার পুরো মার্কেটকে নাড়িয়ে দিয়েছে। আমেরিকায় এখন সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যে টিকটক একটা। টিকটক এখন আমেরিকানদের সাইকোলজি মেনটেনে কাজ করছে। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমেরিকার কোম্পানিগুলো উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছিল, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলোকে বিট করছে চাইনিজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ই কমার্স থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় চায়না, সবখানে আমেরিকাকে বিট করছে। অর্থনীতি থেকে শুরু করে মহাকাশ সবখানে। কিন্তু এখানে মেইন প্রবলেমটা হচ্ছে, বা মেইন ভয়টা হচ্ছে, আমেরিকা যদিও বিশ্বের জন্য, বিশ্বের কিছু কিছু ক্ষেত্রে, বিশ্বের কিছু কিছু দেশের জন্য ক্ষতিকর, যেমন মুসলিম বিশ্বের জন্য আমেরিকা যথেষ্ট পরিমাণ ভয়ঙ্কর ছিল, যথেষ্ট পরিমাণ ক্ষতি সাধন করেছে, এবং তাদের মিত্র দেশগুলোর জন্য আমেরিকা কিছুটা ভয়ঙ্কর ছিল। কিন্তু আমেরিকা গণতান্ত্রিক একটা দেশ, আর চায়না কমিউনিস্ট দেশ। কমিউনিস্ট দেশ। যুক্তরাষ্ট্রে প্রতি 4 বছর পর পর প্রেসিডেন্ট ইলেকশন হয় এবং প্রেসিডেন্ট পরিবর্তন হয়। এই পরিবর্তনের সাথে সাথে কিছু পররাষ্ট্রনীতিরও পরিবর্তন হয়। কিছু দেশ অপেক্ষা করে হলেও তাদের স্বার্থ হাসিলের জন্য, বা তাদের যেই প্রবলেম আছে প্রবলেমগুলো সলভ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট পরিবর্তনের অপেক্ষায় থাকে। কিন্তু চীনে এটা ঘটে না। চীনে কোনো নির্বাচন নেই, কোনো প্রেসিডেন্ট পরিবর্তন নেই, একজনের কর্তৃত্বে পুরো দেশ চলছে। প্রভাব রয়েছে কিছুটা না, আপনি বলতে পারেন সম্পূর্ণ প্রভাবই বিজনেসম্যানদের। বিজনেসম্যানরা যেভাবে চায় সেভাবে করতে বাধ্য। হ্যাঁ, নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অনেক দেশকে ক্ষতি করেছে। পৃথিবীর অনেকগুলো মুসলিম দেশকে একদম ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেটার ফলস্বরূপই আজ মার্কিন যুক্তরাষ্ট্র হয়তোবা হেলে পড়ছে। নীতির পরিবর্তন হতো। তারা ধর্মে বিশ্বাসী, ধর্ম মানুষকে একটা সফট কর্নার থেকে চিন্তা করতে বাধ্য করে। ধর্ম মানুষকে নৈতিক শিক্ষা দেয়। যদিও আমেরিকা এটা খুব কমই করেছে, কিন্তু চীনের কমিউনিস্ট শাসকরা এটা নিয়ে চিন্তা করে না। তার মানে আমি এটা বলছি না যে আমেরিকা গিয়ে চীন না আসাটাই ভালো। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, চীন যদি উঠেই যায় বা চীনের উত্থান ঘটে, সেক্ষেত্রে পাশাপাশি আরো কয়েকটা শক্তির উত্থান গুরুত্বপূর্ণ। নয়তোবা আমেরিকা যতটা বেপরোয়া ছিল, চীন তার চাইতে কয়েক গুণ বেশি বেপরোয়া হয়ে পড়বে। আর এই বেপরোয়া থেকে বের করে আনার জন্য, এই বেপরোয়া নীতি রোধ করার জন্য চীনের পাশাপাশি আরো 2-3টা শক্তিকে একসাথে উদিত হতে হবে, বা 2-3টা শক্তির একসাথে উত্থান করতে হবে। নয়তোবা চীন পৃথিবীর জন্য আমেরিকা যতটা ভয়ঙ্কর ছিল তার চেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারে। চীনে কারো কথা শোনা হয় না, কোনো বিজনেসম্যানের কথা শোনা হয় না। আমেরিকায় যেমন কোনো বিজনেসম্যান চাইলে মার্কিন প্রেসিডেন্টকে চাপ দিয়ে একটা কাজ করাতে পারে, সেটা নৈতিক হোক অনৈতিক হোক, কাজ করাতে পারে। যদি কোনো দেশের উপর চাপ সৃষ্টি করা হয়, সে একটা লবি তৈরি করে, একটা চেইন তৈরি করে সেটা থেকে রিলিজ হতে পারে, একটা রাস্তা থাকে।
বাট চীনে যেটা ঘটে সেটা হচ্ছে সকল বিজনেসম্যান বা সকল বিজনেস কন্ট্রোল হয় হচ্ছে গভর্নমেন্ট থেকে, কমিউনিস্ট গভর্নমেন্ট থেকে। সেখানে বিজনেসম্যানদের কোনো প্রভাব গভর্নমেন্টে নেই, গভর্নমেন্টের প্রভাব বিজনেসম্যানদের উপর রয়েছে। তাই গভর্নমেন্ট যেটা চাইবে তাই হবে। আর কমিউনিস্ট গভর্নমেন্ট, যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, তারা কেমন হতে পারে খুব ভালো করেই জানে। যেমন উইঘুর মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা সম্পর্কে আপনারা সবাই অবগত। শুধুমাত্র মুসলিমদের না, তিব্বতের মালায়ালাম যারা আছে, বৌদ্ধ যারা আছে, তাদের উপরে কি পরিমাণ অত্যাচার হচ্ছে সেটা সম্পর্কেও আমরা বা আপনারা অবগত। তো চীন শুধু মুসলমানদের জন্য না, চীনের যদি একচ্ছত্র উত্থান ঘটে, যদি আরো 2-3টা শক্তির উত্থান না ঘটে, সেক্ষেত্রে চীন আমেরিকার মতো একচ্ছত্র আধিপত্য নিয়ে আমেরিকার চাইতে বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বাট স্বস্তির বিষয় হচ্ছে চীন আসলে চাইলেও একা একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে বা একা সুপার পাওয়ার হতে পারছে না। এখানে আরো 2-3টা শক্তির উত্থান হচ্ছে। যেমন একটা শক্তি অলরেডি এক্সিস্ট করে, সেটা রাশিয়া। রাশিয়া যদিও কমিউনিস্ট, বাট রাশিয়ায় তারপরেও বিজনেসম্যানদের, তারপর হচ্ছে অন্যান্য কিছু শক্তির প্রভাব রয়েছে, যেটা চীনে নেই। শুধুমাত্র রাশিয়া না, পাশাপাশি এক্সপেক্ট করা হচ্ছে ওয়ার্ল্ডের যে পরিবেশ, এই পরিবেশে মুসলিম একটা শক্তির উত্থান ঘটবে। আর সেই শক্তি হতে পারে তুরস্ক। তুরস্ক যেই গতিতে এগোচ্ছে, তুরস্ক যেই পররাষ্ট্র নীতি নিয়ে এগোচ্ছে, মনে হচ্ছে চীনের সাথে যদি কেউ এগোয়, সেই সুপার পাওয়ার হতে পারে বা সেই সাময়িক সুপার পাওয়ার হতে পারে তুরস্ক আর রাশিয়া। ইরানও শক্তি সঞ্চয় করে চীন আর রাশিয়ার সাথে বলয় করে একটা আঞ্চলিক শক্তিতে পরিণত হতে পারে, এটাও সম্ভব। আর এভাবেই যদি ঘটে, যদি 2-3টা শক্তির উত্থান একসাথে ঘটে, সেক্ষেত্রে চীন চাইলেও তাদের একক আধিপত্য বিস্তার করে আমেরিকার মতো এই বেপরোয়া নীতিতে, বেপরোয়া ওয়েতে কোনো দেশের উপর অত্যাচার করতে পারবে না, বেপরোয়া ভাবে মানুষ হত্যা করতে পারবে না, বেপরোয়া ভাবে তাদের নীতি চাপিয়ে দিতে পারবে না। এখন আসলে দেখার বিষয় পরিবর্তনটা কিভাবে ঘটে, পুরো প্রসেসটা কিভাবে হয়। একটা সুপার পাওয়ার দেশ পড়ে যাওয়া, অন্য একটা সুপার পাওয়ারের উত্থান, এটা লং টার্ম একটা প্রসেস। এখন হয়তো বা দেখা যাচ্ছে, বাট এটা দ্রুত ঘটছে। লং টার্ম প্রসেস হলেও খুবই দ্রুত ঘটছে। যেমন করোনার পর থেকে আমেরিকা ভয়াবহ হারে তাদের ক্ষমতা হারাচ্ছে। আর এটার পেছনে মেইন কারণ হচ্ছে আমেরিকার গ্রহণযোগ্যতা। তারা এত বেশি অপকর্ম করেছে, এত বেশি মানুষ হত্যা করেছে, তাদের উপর থেকে মানুষের সিম্পেথি উঠে গিয়েছে। তাদের অর্থনীতি এত বড় অর্থনীতিকে এত জায়গায় ভাগ করেছে, সে অর্থনীতি এখন সামলানো কঠিন হয়ে পড়ছে। আর এত বেশি ঋণ নিয়েছে, সেটা সামলানো কঠিন হয়ে পড়ছে। 37 থেকে 38 ট্রিলিয়ন ডলার ঋণ আমেরিকার, যেখানে আমেরিকার বাৎসরিক বাজেট হচ্ছে 21 ট্রিলিয়ন ডলার, সেখানে 38 ট্রিলিয়ন ডলার ঋণ। প্রতি বছর এই 38 ট্রিলিয়ন ডলারের জন্য 1.5 ট্রিলিয়ন ডলার ইন্টারেস্ট দেওয়া লাগে। আর এই ইন্টারেস্টও আসে চীনে, সবচেয়ে বেশি ইন্টারেস্ট আসে চীনে এবং জাপানে। তাহলে কি দ্রুত গতিতে ক্ষমতার পালাবদল হচ্ছে আপনি বুঝতে পারছেন। আর এই ক্ষমতার পালাবদলে সবচেয়ে এগিয়ে আছে চীন। এখন আসলে আমাদের সময় বলে দেবে চীন কি আসলে একচ্ছত্র ক্ষমতা বিস্তার করবে, নাকি আরো কয়েকটা শক্তি নিয়ে একসাথে উত্থান হবে। পৃথিবীর
পৃথিবীর গতিপথ বলছে, বা যেই গতিতে পৃথিবী এগোচ্ছে, পৃথিবীর রাজনীতি যেই গতিতে চলতেছে, সেই গতিতে দুই তিনটা শক্তির একসাথে উত্থান হওয়াটাই স্বাভাবিক। আর এই শক্তিগুলো উত্থান মানে আমেরিকার পড়ে যাওয়া না। আমেরিকা নিঃসন্দেহে সুপার পাওয়ার হিসেবে না থাকলেও একটা বড় শক্তি হিসেবে রয়ে যাবে। এমন তো না যে আমেরিকা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তো আগামী 100 বছর পৃথিবীর জন্য খুবই ডিফিকাল্ট হতে যাচ্ছে। আসলে এখন দেখতে হবে কেমন হয়, কে কর্তৃত্ব করে, কে কিভাবে বিশ্ব পরিচালনা করে, কার কর্তৃত্ব কতটুকু থাকে, কে কার গ্রহণযোগ্যতা কতটুকু নিয়ে যেতে পারে, এটাই দেখার বিষয়। আজ রাখছি এ পর্যন্তই। লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।